বিশ্বকাপ যতই সামনে এগিয়ে আসছে ততই ব্রাজিল জাতীয় দল নিয়ে আলোচনা, বিশ্লেষণ আর জল্পনা কল্পনা যেন নতুন মাত্রা পাচ্ছে। বিশেষ করে একটি প্রশ্নই বারবার ঘুরে ফিরে আসছে, বিশ্বকাপের স্কোয়াডে কারা কারা সুযোগ পাবে। আর এই আলোচনার কেন্দ্রে যে পজিশনটি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সেটি হলো ব্রাজিলের মিডফিল্ড। শুধু ব্রাজিল নয়, আধুনিক ফুটবলে যে কোনো বড় দলের সাফল্য নির্ভর করে তার মিডফিল্ড কতটা শক্ত, কতটা নিয়ন্ত্রিত আর কতটা ক্রিয়েটিভ তার উপর। মিডফিল্ডই হচ্ছে একটি দলের হার্টবিট। আপনি যদি মিডফিল্ডে আধিপত্য বিস্তার করতে পারেন, বলের কন্ট্রোল রাখতে পারেন, দ্রুত ট্রানজিশন তৈরি করতে পারেন, তাহলে ম্যাচের গতি আপনার নিয়ন্ত্রণেই থাকবে। মিডফিল্ড যত শক্তিশালী হবে ততই ডিফেন্স নিরাপদ থাকবে এবং অ্যাটাক আরও প্রাণবন্ত হয়ে উঠবে। কারণ মিডফিল্ডই ডিফেন্স আর অ্যাটাক লাইনের মাঝে সেই সেতুবন্ধন যেখান থেকে প্রতিপক্ষের আক্রমণ ভাঙা হয় এবং একই সঙ্গে ফরওয়ার্ড লাইনে প্রাণ সঞ্চার করা হয় নিখুঁত পাস আর বিল্ড আপের মাধ্যমে। ব্রাজিলের ক্ষেত্রেও এই বিষয়টি একদম সত্য। বরং বলা যায় ব্রাজিলের সাফল্য বা ব্যর্থতার বড় একটি অংশ নির্ভর করবে তাদের মিডফিল্ড কতটা কার্যকরভাবে কাজ করে তার উপর। কার্লো অ্যানচেলোত্তির অধীনে ব্রাজিলকে আমরা দেখেছি বিভিন্ন ফরমেশনে খেলতে, কখনো 4-2-3-1, কখনো 4-3-3, আবার কখনো 4-4-2। অর্থাৎ ফরমেশন এখানে ফিক্সড নয়, বরং পরিস্থিতি অনুযায়ী বদলাচ্ছে। কিন্তু লক্ষ্য করার বিষয় হলো সাম্প্রতিক কলাপগুলোতে আনচেলত্তি মিডফিল্ডে খুব বেশি সংখ্যক খেলোয়াড় ডাকছেন না, বেশিরভাগ সময়ই 5 জনের মধ্যেই সীমাবদ্ধ রাখছেন। আমার ব্যক্তিগতভাবে মনে হয় বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের জন্য 5 জন মিডফিল্ডার মোটেও যথেষ্ট নয়। কারণ বিশ্বকাপ স্কোয়াডে সাধারণত 26 কিংবা 29 জন খেলোয়াড় নেওয়ার সুযোগ থাকে। সেখানে মিডফিল্ডারদের সংখ্যা একটু বাড়ানোই যুক্তিযুক্ত। অনেক সময় আমরা বলে থাকি ব্রাজিলের মিডফিল্ড দুর্বল, কিন্তু বাস্তবে বিষয়টি এমন নয়। মিডফিল্ডারদের অভাব ব্রাজিলের কোনো দিনই ছিল না। সমস্যা হচ্ছে সঠিক মিডফিল্ডারকে সঠিক ভূমিকায় বেছে নেওয়া এবং তাদের মধ্যে সঠিক কম্বিনেশন তৈরি করা। যদি আমরা একদম পরিষ্কারভাবে ভাবি তাহলে চোখ বন্ধ করেই বিশ্বকাপ স্কোয়াডের জন্য 3টি নাম বলা যায়। ডিফেন্সিভ মিডফিল্ডে ক্যাসেমিরো প্রায় নিশ্চিত, সেন্ট্রাল মিডফিল্ডে ব্রুনো গুইমারেজ, আর ক্যাসেমিরোর ব্যাকআপ বা রোটেশনের জন্য আন্দ্রে স্যান্তস। এই 3 জনকে আপনি চাইলে এক প্রকার ফিক্স ধরতেই পারেন। এখন সাধারণত একটি দলে ম্যাচের সময় 3 জন মিডফিল্ডারই মাঠে থাকে, একজন ডিফেন্সিভ, একজন সেন্ট্রাল এবং একজন অ্যাটাকিং মিডফিল্ডার। কিছু দল 2 জন পিভট নিয়ে খেলে, কিন্তু আধুনিক ফুটবলে 3 মিডফিল্ডারের ভারসাম্যটাই বেশি দেখা যায়। যদি ম্যাচে 3 জন লাগে তাহলে বিশ্বকাপের মতো টুর্নামেন্টে অন্তত 3 জন ব্যাকআপও দরকার। সেক্ষেত্রে কমপক্ষে 6 জন মিডফিল্ডার স্কোয়াডে থাকাটা প্রায় বাধ্যতামূলক। ক্যাসেমিরোর ব্যাকআপ হিসেবে যদি আমরা আন্দ্রে স্যান্তসকে ধরি তাহলে প্রশ্ন আসে ব্রুনো গুইমারেজের রিপ্লেসমেন্ট কে হবেন। ব্রুনো শুধু একজন সেন্ট্রাল মিডফিল্ডার নন, তিনি প্রয়োজনে অ্যাটাকিং রোলেও দারুণভাবে মানিয়ে নিতে পারেন। তার এই ট্রানজিশনাল ক্ষমতাই তাকে আলাদা করে তোলে। এখন বাকি মিডফিল্ড পজিশনগুলো নিয়ে ভাবলে দেখা যায় লুকাস পাকেতার নাম পুরোপুরি বাদ দেওয়া কঠিন। সব কিছু ঠিক থাকলে তিনি এই স্কোয়াডে ঢুকবেন বলেই মনে হয়, আর ঢুকলে একটি অ্যাটাকিং মিডফিল্ড পজিশন পূরণ হয়ে যায়। তখন বাকি থাকে 2টি গুরুত্বপূর্ণ জায়গা, একটি পাকেতার রিপ্লেসমেন্ট এবং আরেকটি ব্রুনো গুইমারেজের রিপ্লেসমেন্ট। ব্রাজিলের হাতে এখানে অপশন কিন্তু প্রচুর। আর্থার মেলো, আন্দ্রেস পেরেইরা, ম্যাথিউস পেরেইরা, ফিলিপে কৌতিনজো, মাউরো জুনিয়র, গার্সন, জোয়াও গোমেজ, নামের শেষ নেই। কিন্তু এত অপশনের ভিড়ে সবচেয়ে জরুরি বিষয় হলো সঠিক নির্বাচন। অ্যাটাকিং মিডফিল্ডে পাকেতার ব্যাকআপ হিসেবে যদি 2টো নাম বেছে নিতে হয় তাহলে ম্যাথিউস পেরেইরা আর আন্দ্রেস পেরেইরার কথা আলাদাভাবে বলতেই হয়। ম্যাথিউস নিঃসন্দেহে দারুণ প্রতিভাবান, কিন্তু জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আর দলের সঙ্গে মানিয়ে নেওয়ার দিক থেকে আন্দ্রেস পেরেইরা একটু এগিয়ে। তিনি ইতোমধ্যেই বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন এবং দলের পরিবেশের সঙ্গে তার মানিয়ে নেওয়াটা চোখে পড়ার মতো। সবচেয়ে বড় কথা, আন্দ্রেস পেরেইরাও নিজে একজন ট্রানজিশনাল মিডফিল্ডার।